আমি একদিন স্কুল যাচ্ছিলাম, আমার ঘাড়ের মধ্যে ব্যাগ, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার সাইকেলটা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, যখন যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম সাদা কালার একটা বিড়াল এসে আমার পায়ের মধ্যে খামচে দিল। খামচে দিয়ে একটা গাছের আড়ালে গিয়ে আমার দিকে কেমন করে যেন তাকায় আছে। আমার তো মাথা পুরো গরম হয়ে গেল, পা দিয়ে রক্ত বেরাচ্ছে। কি জানি বিড়ালের হাসর লাগলে আবার ভ্যাকসিন ট্যাকসিন দিতে হবে নাকি, এগুলো ভাবতেছি। তারপরে আমার খুব মাথা গরম হচ্ছে। তারপর বিড়ালটা আবার চুপটি করে আমার দিকে তাকিয়ে আছে। এরপরে আমি আস্তে করে একটা ইট হাতে নিলাম, বিড়ালটাকে ঢিল মারবো। যখন আমি বিড়ালটাকে ঢিল মারলাম, ঠিক সেই সময় একটা মেয়ে দৌড়ে এসে বিড়ালটাকে কোলে নিল। কোলে নিয়ে বলতেছে, কিরে পুশিক্যাট, তুই আমাকে ছেড়ে এরকম করে চলে এলি কেন? আর আমার ইটটা গিয়ে লাগে মেয়েটার মাথার মধ্যে। আমি তো পুরাই অবাক, কিরে এটা কি করলাম? মেয়েটার কপালে গিয়ে লাগলো। তখন দেখলাম যে মেয়েটা মাথার মধ্যে হাত বোলাচ্ছে আর বলতেছে, উফ এত জোরে লাগলো, আর আপনি কে ঢিল দিলেন কেন আমাকে? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এরপর আমি ওখানে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। তারপরে মেয়েটা বিড়ালটাকে কোলে নিয়ে মাথাটা বোলাতে বোলাতে আমার সামনে আসলো। আমার সামনে এসে আমাকে বললো, আপনি আমাকে ঢিল দিলেন কেন? এখন আমি আপনাকে ঢিল দিইনি, আমি ঢিল দিছি বিড়ালটাকে। এই কথা বলা মাত্রই মেয়েটা আমাকে খুব জোরে থাপড় মারে আর আমি গালের মধ্যে হাত দিয়ে বোকা হয়ে যাই। আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। তখন মেয়েটা আমাকে বলে, আপনার এত বড় সাহস, আপনি আমার পুশিক্যাটকে ঢিল মারবেন? আমার পুশিক্যাটকে আমি কত ভালোবাসি জানেন, আর আপনি একে ঢিল মারবেন? আপনার তো কম সাহস না? আমি বললাম যে আমার কথাটা তো শুনেন। তখন মেয়েটা বললো, কোনো কথা না, আপনাকে যদি আরেকদিন দেখি আমার পুশিক্যাটের দিকে চোখ বাড়াতে, তখন কিন্তু আপনার অবস্থা খারাপ করবো। আমি বললাম যে আচ্ছা আমার কথাটা একটাবার শুনেন। তখন মেয়েটা বললো, কি? আমি বললাম যে এই বিড়ালটা আমার পায়ের মধ্যে হাঁচড়ে দিয়েছে, এই দেখেন হালকা হালকা রক্ত বেরাচ্ছে। তখন মেয়েটা বললো, হাঁচড়ালে হাঁচড়াবে, ও তো অবুঝ প্রাণী তাই না, ও কি কিছু বুঝে? হাঁচড় দিছে এটা আপনাকে মেনে নিতে হবে, কারণ এ তো অবুঝ প্রাণী, এর তো কোনো দোষ নেই তাই না? আমি বললাম যে হ্যাঁ ঠিক বলেছেন। তারপরে মেয়েটা বললো, হাঁচড় দিছে ভালোই করছে, কারণ আপনাদের মতো লোককে না হাঁচড় দেওয়াই উচিত। আমি বোকার মতোই দাঁড়িয়ে রইলাম, কিছুই বলতে পারলাম না। তারপরে মেয়েটা যাচ্ছিল, আমি ওখানে বোকার মতোই দাঁড়িয়ে রইলাম। এরপরে মেয়েটা যখন কিছু দূর গেল, তারপরে আবার পিছন ঘুরে আমার দিকে তাকালো। তারপরে আবার আমার কাছে ফিরে এলো। ফিরে আসার পরে বিড়ালের গলার মধ্যে না একটা কাপড় বাঁধা ছিল, সেই কাপড়টা খুললো। কাপড়টা খুলে আমাকে দিল, বললো যে আপনার পাটা বাঁধেন, আসলেই রক্ত বেরাচ্ছে। এই কথা বলে মেয়েটা রুমালটা আমার হাতের মধ্যে ধরিয়ে দিল। তারপরে মেয়েটা চলে গেল। আমি তো পুরাই অবাক, কি রে ভাই এটা কি হইলো? আমি মেয়েটাকে কিছুই বলতে পারলাম না, আমাকে থাপড় দিল। এই জীবনে প্রথম একটা মেয়ে আমাকে থাপড় দিল। যাই হোক, এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তারপরে দেখলাম মেয়েটা কোথায় যেন চলে গেল। অনেক খুঁজলাম মেয়েটাকে, কিন্তু পেলাম না। তারপরে প্রতিদিন স্কুল যাওয়ার সময় অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু মেয়েটার দেখা মেলে না। আমার প্রতিদিন রাতে সেই মেয়েটার কথাই মনে হয়, থাপড়টার কথাই মনে হয়। কেন যেন মেয়েটা আমাকে থাপড় দিছে, আমার কেমন যেন একটা রাগ হওয়ার কথা না, কিন্তু আমার কোনো রাগই হচ্ছে না। বারবার শুধু সেই মেয়েটার কথাই মনে পড়তেছে। খাইতে গেলে, ঘুমাইতে গেলে, সব জায়গায় গেলে এই মেয়েটার কথাই শুধু মনে পড়ে। কিন্তু শুধু একদিন দেখার পরে আর মেয়েটার আমি কখনো দেখা পাইনি। এরকম করে অনেক দিন চলে গেল। এর মাঝে স্কুল থেকে অনেকে আমাকে প্রপোজ করেছিল, আমি প্রপোজ অ্যাকসেপ্ট করিনি। আমার শুধু সেই মেয়েটার কথাই বারবার মনে হয়। আমি শুধু চিন্তা করি তাকে কোথায় পাবো, সব জায়গায় শুধু তাকে খুঁজে বেড়াই, কিন্তু তার কোনো দেখা পাই না। যখন সেই মেয়েটা আমাকে থাপ্পড় দিয়েছিল, তখন কিন্তু আমি ক্লাস 8-এ পড়তাম। আর এখন কেটে গেল 3 বছর। 3 বছর হয়ে গেল, তবে সেই মেয়েটার আমি দেখা পাচ্ছিলাম না। তবে এখন আমি তার অপেক্ষায় আছি। জানি না সেই মেয়েটা আমার কে হয়, তবে তারপরেও সেই মেয়েটার জন্য কেন অদ্ভুত একটা মায়া কাজ করতেছে আমার ভিতরে। 3 বছর কেটে গেল, আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে। আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে। তারপরে আমি বাসায় বললাম যে বাবা আমি আর এলাকার কলেজে পড়বো না, বাইরে যাব। তখন আর বাবা বললো, কোথায় যাবি? আমি বললাম যে বাইরে, রংপুরে যাব। তখন বাবা বললো, ঠিক আছে চলে যা। এরপরে আমি চলে গেলাম রংপুরে, রংপুর কারমাইকেল কলেজ। রংপুর কারমাইকেল কলেজে যখন ভর্তি হলাম, তারপরে আমি একদমই নতুন কলেজের মধ্যে। গাইস ওয়েট ওয়েট ওয়েট, পার্ট 1 কিন্তু এখনই শেষ না, পার্ট 1 হচ্ছে অনেক বড়। আমি টিকটকের মধ্যে এত বড় ভিডিও আপলোড দেই না, কারণ আমার ভয়েস দিয়ে অনেক ভাইরা ভিডিও করে, তো ওদের অনেকটা প্রবলেম হয়ে যায় এত বড় ভিডিও দিতে। সো তাই আমি টিকটকে শর্ট করে দিচ্ছি, পার্ট 1টাকেই অনেক ভাগ করে দিব। আর যদি তোমরা ফুল পার্ট 1 দেখতে চাও, তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেলে চলে গিয়ে একদম পুরো পার্ট দেখে আসো। আর যারা যারা টিকটকে দেখতে চাও, একটু ওয়েট করো, আমি 2-3 ঘন্টা পর আপলোড দিয়ে দিব ভিডিও। এটা নিয়ে কোনো চিন্তা নাই, যারা যারা টিকটকে দেখতে চাও দেখতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট আমি একটাই কথা, হ্যাঁ আমি চলে যাচ্ছি, তবে আফসোস তোমরা যেদিন তোমাদের ভুলটা বুঝতে পারবে সেদিন খুবই কান্না করবে, আর এর থেকেও বেশি আফসোস করবে আমাকে আর ওইদিন খুঁজে পাবে না। ভালো থেকো সবাই বলে আমি বাসা থেকে বের হয়ে দরজার কাছে এসে ভাবিকে বললাম, আব্বু আম্মুকে দেখে রেখো, আর এই অধমকে ক্ষমা করে দিও। ভাবি আমার কথা শুনে অঝরে কান্না করতে লাগলো। আমি আবার বলতে শুরু করলাম, এই যে মিস রিপা, আপনি খুব ভালো অভিনয় করতে জানেন,
যদি অভিনেত্রী হিসেবে আপনি যোগদান করেন তাহলে সেরা অ্যাওয়ার্ডটাই আপনি পাবেন। ভালো থাকেন, আর পারলে এই দর্শককে ক্ষমা করে দিয়েন। বলেই একটা চাপা হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বাসার বাইরে এসে ভাবতে লাগলাম, কোথায় যাব, কিভাবে থাকবো, কি খাবো। তারপর নিজেকে একটু সান্ত্বনা দিলাম, একটু শক্ত হলাম। মনে মনে ভাবলাম যে না, আমার তো ভেঙে পড়লে চলবে না, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। চলে যাব এই স্বার্থপর শহরের স্বার্থপর মানুষদের কাছে।